আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার বিভিন্ন ভিডিওতে আমি তো অনেক সময় বলি যে কোন গাছে আপনারা কী ধরনের সার দিবেন, কোন সময় আপনারা কী ধরনের সার দিবেন। যদি আপনারা নিজে বোঝার চেষ্টা করেন কোন গাছটাতে আমার কী সারের অভাব রয়েছে বা কী সমস্যা হয়েছে, তাহলে তো আরও ভালো হতো এবং আপনারা সেই অনুযায়ী নিজেদের ট্রিটমেন্ট নিজেরাই করতে পারতেন। এই কথা চিন্তা করেই আমি আজকে একটি ভিডিও তৈরি করছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো একদম এক্সাম্পল সহকারে কিভাবে পাতা দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোন গাছে কী সারের অভাব রয়েছে এবং সেই অনুযায়ী কী ধরনের সার আপনারা দিতে পারেন। যদি আমার ভিডিওটি আজকে নতুন দেখে থাকেন এবং ভালো লাগে, প্লিজ লাইক করে দিবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য এবং চ্যানেলটি ঘুরে আসবেন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটু সায়েন্স নিয়ে কথা বলতে চাই। এই আগামী 1 থেকে 1.5 মিনিট আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনারা এই বিষয়টি না জানতে চান। কেন আসলে এই গাছের নিউট্রিশনের অভাব হয়? হ্যাঁ, গাছ তো প্রতিনিয়ত খাচ্ছে, সার তো শেষ হবেই। এছাড়া মূলত 2 ধরনের সার বা নিউট্রিশন গাছের জন্য বিদ্যমান। একটিকে বলে মোবাইল বা সচল, আরেকটিকে বলে ইমোবাইল বা অচল। এই জিনিসটা আসলে কি, মোবাইল আসলে কি? যেই ফার্টিলাইজারগুলো আপনার গাছের পুরনো পাতা বা ডাল থেকে নতুন গ্রোথ বা পাতার ডালে মুভ করতে পারে তাকে সচল বা মোবাইল ফার্টিলাইজার বলে। যেমন নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, এই ধরনের ফার্টিলাইজারগুলো মূলত সচল বা মোবাইল ফার্টিলাইজার। আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, সালফার, এই ধরনের ফার্টিলাইজারগুলো হলো অচল বা ইমোবাইল ফার্টিলাইজার। এগুলো পুরনো পাতা থেকে নতুন পাতায় যেতে পারে না। তার মানে আপনার মাটিতে যদি এনাফ পরিমাণে সচল খাদ্য নাও থাকে, আপনার গাছ কিন্তু গ্রোথ প্রপারলি হবে, কারণ পুরনো পাতা থেকে নতুন পাতা এগুলো মুভ করবে, পুরনো পাতা বুড়ো হয়ে যাবে, আস্তে আস্তে ঝরে যাবে। কিন্তু ইমোবাইল ফার্টিলাইজারগুলো যদি মাটিতে প্রপারলি না থাকে, তাহলে কিন্তু আপনার ওই নতুন গ্রোথগুলোর মধ্যে এগুলো যেতে পারবে না এবং গাছের গ্রোথটা ব্যাহত হবে। সো অনেক বিজ্ঞান জানা হলো, এবার আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই কিভাবে আমরা বুঝতে পারবো। সবার প্রথমে আমি স্টার্ট করব নাইট্রোজেনের অভাব কিভাবে পাতা দেখে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আমি যেহেতু আগেই বললাম নাইট্রোজেন একটি মোবাইল ফার্টিলাইজার, আপনারা নাইট্রোজেনের অভাবটা বুঝতে পারবেন আপনাদের গাছের পুরানো পাতা দেখে। এই যে এখানে আমার নাইট্রোজেনের অভাব রয়েছে, এখানে আমি যে পাতাটি দেখাচ্ছি এটি একটি পেয়ারা গাছের পাতা এবং দেখুন এটা সম্পূর্ণরূপে হলুদ হয়ে গেছে। এর শিরা, উপশিরা, এর ভেতরের অংশগুলো সব কিছুই কিন্তু সম্পূর্ণরূপে হলুদ এবং এটি একটি পুরনো পাতা। এই ধরনের যে কোনো গাছের ক্ষেত্রেই, মোস্ট অফ দ্য গাছের ক্ষেত্রে এই বিষয়টা আসলে হয়। পুরনো পাতাগুলো এরকম সম্পূর্ণরূপে হলুদ হয়ে যাওয়া মানে মাটিতে নাইট্রোজেনের অভাব রয়েছে। নতুন পাতাগুলো কিন্তু আপনার সবুজই থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু পুরনো পাতাগুলো মূলত আস্তে আস্তে এরকম হলুদ হয়ে যাবে। তখন আপনাকে নাইট্রোজেন বেশি আছে এই ধরনের সার মাটিতে দিতে হবে। বন্ধুরা, এবার চলুন জানি পটাশিয়ামের অভাব হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো। আমি আবারও একটি পেয়ারা পাতা নিয়েছি এবং এই পাতাটার সাইড দিয়ে আপনারা যদি লক্ষ্য করেন, এই যে এই বর্ডার এরিয়াগুলো রয়েছে, এই বর্ডার এরিয়াগুলোতে হলদে প্লাস বেগুনি বা একটু বাদামি রঙের ছোপ ছোপ দাগ দেখা দিবে। এই যে এই জায়গাটায় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটায় একদম সমানভাবে চারদিক দিয়ে এরকম একটা দাগ দেখা যাচ্ছে এই জায়গাটা দিয়ে। তো এই সমস্যাটাও কিন্তু পুরনো পাতাতেই দেখা যায়, নতুন পাতায় আপনারা এই সমস্যাটা দেখতে পারবেন না বা ওইভাবে করে বোঝা যায় না। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাই কখনো বলেন পাতার পটাশিয়ামের অভাব হলে সাইড দিয়ে পড়ে, কখনো বলেন গাছের স্ট্রেস হলে, কখনো বলেন গরমের কারণে, কখনো বলেন সল্ট বিল্ডআপের কারণে, শেকড়ের সমস্যার কারণে, কোনটার আসলে ডিফারেন্সটা কি এটা আপনাদেরকে একটু বোঝাই। সো পুরানো পাতায় চারিদিক দিয়ে প্রথমে হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং অল্প পরিমাণে আস্তে আস্তে, মানে সমানভাবে, এমনভাবে মনে হবে যাতে একদম সব সাইডেই সমানভাবে রয়েছে। এটা হলো পটাশিয়ামের অভাব। আবার এটার ক্ষেত্রেও দেখবেন যে সাইড দিক দিয়ে যে পোড়া অংশটা মাথার দিকেও আছে, কিন্তু সাইড দিক দিয়ে মোটামুটি সমানভাবেই এই জিনিসগুলো পুড়ছে। এই জিনিসটাও পটাশিয়ামের অভাব। কিন্তু এখানে পটাশিয়াম ছাড়া আরও সমস্যা আছে, এইখানে স্ট্রেসের সমস্যাও আছে। স্ট্রেসের কারণে বাদামি হয়ে যাওয়া বা পোড়া পাতাটা একদম উপরের অংশ থেকে শুরু হয়, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে।
এবং ফাঙ্গাসের সমস্যাও এখানে কিছু আছে। ফাঙ্গাসের সমস্যা হলে যেটা হবে, শুধু সাইড দিয়ে বা উপরের অংশে না, মাঝখানেও কিছু কিছু এরকম স্পট আপনারা দেখতে পাবেন। তার মানে হলো এখানে ফাঙ্গাসের সমস্যাও আছে। এই পাতাটাতে ফাঙ্গাস, স্ট্রেস এবং পটাশিয়াম 3 ধরনের সমস্যাই আছে। আরও ভালোভাবে কিভাবে বুঝলাম, দেখুন পাতা নিচ দিয়ে কিন্তু হলুদ হওয়া শুরু হয়ে গেছে, একদম সম্পূর্ণরূপে হলুদ হওয়া শুরু হয়েছে। তার মানে গাছে নাইট্রোজেন এবং পটাশিয়াম দুইটারই অভাব রয়েছে, যা পুরানো পাতা থেকে নতুন পাতায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো এরকম হলুদ হচ্ছে প্লাস এইরকম সাইড দিয়ে সমানভাবে পড়ছে, এটা ইন্ডিকেট করে নাইট্রোজেন এবং পটাশিয়ামের অভাব। প্লাস মাঝখানেও যদি স্পট থাকে, এটার মিন করে ফাঙ্গাসের অ্যাটাক। এবং উপরের দিক থেকে যদি শুরু হয়, শুধুমাত্র সাইডে হয়নি উপরে হয়েছে, তাহলে এইটা স্ট্রেসের কারণে বা সল্ট বিল্ডআপের কারণে বা অতিরিক্ত সার প্রয়োগের কারণে। আবার দেখুন এখানে আরেকটা আম গাছের পাতা রয়েছে, যেটার নিচের দিক দিয়ে কিন্তু এরকম মুচমুচে হয়ে যাচ্ছে। এক সাইডে হয়েছে, আরেক সাইডে হয়নি, এবং এইখানে অল্প একটু হচ্ছে। এটা মূলত ফাঙ্গাসের সমস্যার কারণে হয়। এটা পটাশিয়ামের অভাবে এইরকম হয় না, কারণ পাতার বাকি অংশগুলো কিন্তু ভালোই সবুজ আছে। এবং মাথার দিকেও কিছু হয়েছে, কারণ এখানে কিছু স্ট্রেসেরও বিষয় আছে। এটা স্ট্রেসের কারণেও হতে পারে, মানে ফাঙ্গাসের কারণে যখন হয় তখন পাতার যে কোনো জায়গায় হতে পারে। উপরে যে হবে না বিষয়টা এরকম না, কিন্তু নিচে হয়নি, উপরে হয়েছে শুধু স্ট্রেস। সাইড দিয়ে সমানভাবে হয়েছে পটাশ, এবং র্যান্ডমলি যে কোনো একটা জায়গায় এরকম ড্রাই হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবং ভেতরেও স্পট আছে। এটার মানে হলো এটা ফাঙ্গাসের অ্যাটাক। এবার চলুন জানি ফসফরাসের অভাব হলে সেটা কিভাবে বুঝবো। আমার কাছে এমন কোনো গাছের পাতা নেই যেখানে ফসফরাসের অভাব রয়েছে, কিন্তু যদি থাকতো সেটা কেমন হতো। গাছের একটা বড় অংশ, বিশেষ করে একটা সাইড পুরো অনেকটা অংশ জুড়ে পাতার কালার গাঢ় বেগুনি রঙের হয়ে যাবে। বাদামি কিন্তু না, বাদামি হলে সেটা কিন্তু একটু আগে আমি যা বললাম তাই। গাঢ় বেগুনি রঙের যদি হয়ে যায়, তার মানে এখানে ফসফরাসের অভাব রয়েছে। নর্মালি আমরা দৈনন্দিন যেসব সার দেই, এই ফসফরাসের অভাব খুব একটা হয় না। আর এই ফসফরাসের অভাব আরও বেশি ভালো বোঝা যায় যখন গাছে ফল আসার সময় হয়, তার আগে এতটা ভালো বোঝা যায় না। এই গেল ফসফরাসের অভাব বোঝার সিস্টেম। আমরা দেখব গাছে যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। গাছের পাতায় ম্যাগনেসিয়ামের অভাবটা মূলত পুরনো পাতায় বোঝা যায়। এই যে এখানে একটা পুরনো ডালিম পাতা রয়েছে, এবং আমি এটা আলোর বিপরীতে ধরলে আপনারা দেখতে পাবেন এর যে শিরা উপশিরাগুলো, এগুলো কিন্তু গাঢ় সবুজ রঙের, মাঝখানের জায়গাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এইটার মানে হলো আপনার গাছে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে। যদি এই সমস্যাটা আপনি পুরানো পাতার মধ্যে দেখতে পান, নতুন পাতায়ও কিন্তু একই ধরনের একটা জিনিস দেখা যায়, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার কাছে তুলনামূলক একটি নতুন পাতা রয়েছে। কিভাবে বুঝলাম? গাছের একদম আগার দিকে এই পাতাটা ছিল। এটাও দেখুন অনেকটা কিন্তু একই রকম। দুইটা যদি আমি পাশাপাশি আপনাদেরকে দেখাই, এইখানে যে পাতাটা রয়েছে এটা পুরানো পাতা, এইখানে যে পাতাটা রয়েছে এটা নতুন পাতা, এবং দুইটা কিন্তু শেপটা দেখতে একই রকম। কিন্তু নতুন পাতায় যখন সমস্যা, এর মানে হলো আপনার কাছে আয়রনের অভাব রয়েছে। পুরানো পাতায় যখন সমস্যা, তখন আপনার ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে। ম্যাগনেসিয়ামের অভাব যদি হয়, তাহলে আপনারা ইপসাম সল্ট গাছে স্প্রে করে দিতে পারেন, বা 5 থেকে 10 গ্রাম মাটিতেও দিয়ে দিতে পারেন। সাধারণত এই লক্ষণটা আনার বা ডালিম গাছে সবচেয়ে বেশি দেখা যায় তুলনামূলক অন্য গাছের চাইতে, কারণ আনার এবং ডালিম গাছে আয়রনের এবং ম্যাগনেসিয়ামের প্রয়োজন অনেক বেশি পড়ে। আর ফসফরাসের যে প্রবলেমটা বললাম, এটা সবচেয়ে বেশি আপনারা দেখতে পাবেন টমেটো গাছে, বিশেষ করে টমেটো গাছের পুরানো পাতাগুলোতে। এছাড়াও বেগুন গাছেও কিছু কিছু ক্ষেত্রে এই ফসফরাসের সমস্যাটা দেখা যায়। এরপরে আমরা জানবো কিভাবে আমরা বুঝতে পারবো গাছে বোরন এবং ক্যালসিয়ামের অভাব রয়েছে। বোরন এবং ক্যালসিয়াম দুইটাই অচল সার, মানে পুরানো পাতা থেকে নতুন পাতায় যায় না, তাই সবসময় নতুন পাতাতেই এই সমস্যাটা দেখা দেয়। কিভাবে বুঝবো? এখানে দেখুন একটি সুস্থ সবল নতুন কচি পাতা রয়েছে, পেয়ারা পাতা। এখানেও একটি কচি পাতা রয়েছে, কিন্তু দেখুন এটাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা একটু ডিফর্ম, মানে পুরা একদম সমান্তরাল না। এটা কিন্তু কোনো কিছু খায়নি, এটা এমনিতেই এরকম হয়েছে, এবং পাতাগুলো একটু কোঁকড়ানো টাইপের। এটা যেমন একদম সুন্দর ফ্রেশ, এটা কিন্তু এরকম না। এইটা যদি নতুন পাতার ক্ষেত্রে হয়, তাহলে আপনাদের বুঝতে হবে গাছে ক্যালসিয়াম এবং বোরনের অভাব হয়েছে। বোরন গাছে স্প্রেও করতে পারেন, মাটিতেও দিতে পারেন। ক্যালসিয়ামের সোর্স হিসেবে ডিমের খোসা অথবা ঝিনুক এবং শামুকের গুঁড়াও ব্যবহার করতে পারেন, অথবা জিপসামও ব্যবহার করতে পারেন। আমরা জানবো গাছে জিঙ্কের অভাব হলে সেটা কিভাবে বুঝবেন। এই মুহূর্তে জিঙ্কের অভাব রয়েছে এমন কোনো পাতা আমার কাছে নেই, কিন্তু আমি স্যাম্পল হিসেবে এই নতুন কচি লেবু পাতাটা নিয়েছি। দেখুন এটা একদম স্বাভাবিক, এবং নর্মালি আমার যেহেতু দেশি কাগজি লেবু গাছ, তার পাতাগুলো একটু তুলনামূলক ছোটই হয়। কিন্তু আপনারা যদি দেখেন স্বাভাবিকের চাইতে নতুন পাতাগুলো আরও বেশি ছোট হচ্ছে, এবং আকারটা খুব ভালো হচ্ছে না, একটু ফ্যাকাশে ধরনের, তার মানে এখানে জিঙ্কের অভাব রয়েছে। আরেকটা বিষয়, এটা কিন্তু শুধু নতুন পাতার ক্ষেত্রেই হয়, জিঙ্কের অভাবটা পুরনো পাতার ক্ষেত্রে বোঝা যায় না। আর জিঙ্ক গাছে অনেক বেশি লাগে এমন না,
নতুন গ্রোথ যখন কাছে আসে তখনই জিঙ্কের প্রয়োজনটা বেশি পড়ে, কারণ এটা নতুন পাতার গ্রোথের জন্যই হেল্প করে। বন্ধুরা, মোটামুটি কমন যে ফার্টিলাইজারের ইস্যুগুলো ছিল, যেগুলো আমরা পাতার মাধ্যমে ইজিলি বুঝতে পারবো, সেগুলো আমি দেখিয়ে ফেলেছি। এর বাইরেও আরও অনেক বিভিন্নভাবে বোঝা যায় আসলে আপনার কাছে কোন সারের প্রয়োজন। এখন এই কোন সারের সমস্যা কি এইটা বুঝে সেই অনুযায়ী আপনারা আপনাদের কাছে সার প্রয়োগ করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি, আমি জানি না ইউটিউবে কমেন্ট সেকশনে কোনো পাতার ছবি আপলোড করার অপশন আছে কি না, আপনারা চাইলে কমেন্ট সেকশনে আপলোড করে আমাকে জিজ্ঞেস করতে পারেন পার্টিকুলারলি ওই পাতায় কী সমস্যা হয়েছে বা আপনার কাছে কোন খাবারের অভাব রয়েছে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয়, প্লিজ ভিডিওটিতে লাইক করে দিবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে, আশা করি কোনো না কোনো ভিডিও আপনাদের উপকারে লেগে যাবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।